বাসায় ফিরে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে শুকনো বকুলের মালাটা বের করল সারা। কিছুক্ষণের মাঝেই পুরো ঘরময় ফুলের ঘ্রাণের ছড়াছড়ি হয়ে গেল। সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল নিমেষেই। বকুলের মালাটা টেবিলে রেখে সারা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতেই সে দেখল আভা বেশ নেড়ে চেড়ে নাকের কাছে নিয়ে বকুল ফুলের মালাটা শুকছে। সারাকে দেখেই আভা বলল, আপু, কোথায় পেলে এটা? বকুল ফুল না? সারা তোয়ালে বারান্দায় ছাড়িয়ে এসে আভার কাছ থেকে মালাটা নিয়ে বলল, আমি আর অর্থি পার্কে বসেছিলাম গল্প করার জন্য। সেখানে দেখলাম একটা পিচ্চি ছেলে বকুল ফুলের মালা বিক্রি করছে, তাই কিনে নিলাম। এবার আমার রুমটা ঘ্রাণে ভরপুর থাকবে। আহা! আভা সবটা শুনে করুণ চাহনিতে সারার দিকে তাকিয়ে বলল, এটা আমাকে দিয়ে দে আপু, তুই পরে আরেকটা কিনিস। আমার খুব ভালো লেগেছে। সারা ভেঙচি কেটে বলল, শখ কত, টাকা দিয়ে আমি কিনেছি এটা, আর পরের বার পাবো কি না সন্দেহ, তাই তোকে এটা দিচ্ছি না। আপু প্লিজ প্লিজ। হুট, যা এখান থেকে। পরের বার পেলে তোকে নতুনটা এনে দিব। এটা আমারই থাকবে। সারার কথা শুনে আভা আর উপায় না পেয়ে মুখ বাঁকিয়ে বকতে বকতে রুম থেকে চলে গেল। সারা শুকনো বকুল ফুলের মালাটা টেবিলের ড্রয়ারে রেখে মোবাইলটা নিয়ে বেডে শুয়ে পড়ল। রেস্টুরেন্টে বসে বসে কফি খাচ্ছে আরিশ আর নীরা। এতক্ষণ ঠিকঠাক থাকলেও আরিশ এখন রীতিমতো বিরক্তি বোধ করছে নীরার কথাবার্তা শুনে। সে না পারছে সইতে, না পারছে কিছু বলতে। নীরা কফির মগে শেষ চুমুকটা দিয়ে আরিশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি গাড়ি কবে কিনছো তাই বলো? কতদিন আর বাইকে নিয়ে ঘুরবে আমাকে? আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, গাড়ি যেদিনই কিনি না কেন আমার বাইকটা আমি ছাড়ছি না। নীরা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, এই বাইকে এত কি আছে? বেশ পুরনো মডেলের বাইকই তো। আরিশ মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, হোক পুরনো, তবে এটা আমার শখের বাইক। ইন্টারে থাকতে যখন ঢাকার কলেজে ভর্তি হই তার 1 বছরের মধ্যেই বাইকটা কিনেছিলাম, নিজের কিছু জমানো টাকা আর আব্বুর দেওয়া টাকা দিয়ে। তখন থেকেই বাইকটা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেউ 1000 বার বললেও আমি ওকে ছাড়ছি না। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। আরিশকে দেখা দেখি নীরাও উঠে দাঁড়ালো। রেস্টুরেন্টের গেট দিয়ে আরিশের সাথে বের হতে হতে নীরা সন্দেহ ভরা আওয়াজে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমাকে আর বাইকের মধ্যে একজনকে চুজ করতে বললে তুমি কাকে চুজ করবে? নীরার কথা শুনে আরিশ মৃদু হেসে বলল, বাহ, আমি বাইকটা ছেড়ে দিতে বললে কি করবে? পরে না হয় একদিন জানাবো, আজকে থাক। আর চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। আরিশের কথা শুনে নীরা ভিতর ভিতর বেশ রাগী হলো, তবে সেটা বাইরে প্রকাশ করলো না। আরিশ বাইকে চড়ে ইশারা করে নীরাকেও বসতে বলল। না চাওয়া সত্ত্বেও নীরা বাইকে চড়ে বসল। মাঝ রাস্তায় হঠাৎ নীরা আরিশকে বলে, আচ্ছা, বাইকটা ছাড়ার দরকার নেই। বাইক থাকা অবস্থায় তুমি একটা কার কিনো। হেলমেটের মধ্যে দিয়ে গলার আওয়াজ বেশ উঁচু করেই আরিশ বলল, কার কিনবো, তবে এখন না। এখন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তো তোমার বাবার কাছে চেয়ে নাও। পাগল হয়ে গেলে নাকি তুমি? টাকা উপার্জন করার পরেও বাবার কাছে আমি আমার আরাম আয়েশে টাকা নিতে যাব কেন?
তুমি ওনার ছেলে, আর ছেলের সুবিধা কি সে দেখবে না? আহানিরা, তুমি এত কার কার করছো কেন? তোমাদের তো কার আছে। আর আমার বাইকে চড়তে বেশি অসুবিধা হলে বলো, আমরা রিকশায় চড়ে ঘুরবো। নীরা এবার একটা শুকনো ঢোক গিলে বলল, এই না না, থাক, তোমার বাইকই ভালো আছে। নীরার কথা শুনে আরিশ হেলমেটের ভিতর থেকে মুখ টিপে হেসে দিল। নীরাদের প্রকাণ্ড বাসার সামনে এসে আরিশ বাইক থামালো। বাইক থামানোর পর নীরা নেমে আরিশকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমার কথা তোমার বাসায় কবে বলবে? আরিশ আবারও বাইক স্টার্ট দিয়ে বলল, বলবো, দেখি একদিন সময় সুযোগ পেলেই বলবো। সেই সময় সুযোগ কবে আসবে? আরিশ প্রতি উত্তরে কিছু না বলে বাইক নিয়ে চলে আসলো। বাইকটা সোজা এসে থামলো 10 তলা ফ্ল্যাটের সামনে। বাইকটা পার করে দিয়ে আরিশ লিফটে চড়ে একদম 10ম তলায় নিজের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। অলস ভঙ্গিতে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে বাসায় ঢুকলো সে। 10 তলার এই ফ্ল্যাটের বাসায় সে একাই ভাড়া থাকে। এই বাসাটা সে ভাড়া নিয়েছে চাকরি পাওয়ার পর। চাকরি পাওয়ার আগে পর্যন্ত সে মেসেই থাকতো। মেসের বিরক্তি কিছু বিষয়ের জন্য সে বাসা ভাড়া নিতে বাধ্য হয়। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল আরিশ। কিছুক্ষণ পরই তার মায়ের ফোন এলো। আরিশের পরিবার রাজশাহীর এক গ্রামাঞ্চলে থাকে। গ্রামাঞ্চলে থাকলেও তার পরিবারের প্রভাব প্রতিপত্তি অনেক, বেশ পরিচিত তার পরিবার। যদিও আরিশের পরিবারের প্রভাব প্রতিপত্তি তার দাদার আমলে বেশি ছিল, তবে এখনো কম নেই। বর্তমানে তার পরিবার একটু অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও আরিশের বাবা চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনো অভাবে না পড়তে হয় ওনার পরিবারকে। গ্রামের মার্কেটে আরিশদের অনেকগুলো দোকান আছে, আবার সব মৌসুমেই সব রকমের ফসল চাষ করার চেষ্টা করেন আরিশের বাবা। এসব দিয়ে তাদের সংসার চলে। মায়ের কল কেটে দিয়ে কল ব্যাক করলো আরিশ। কল রিসিভ করার সাথে সাথেই আমিনা বেগম বললেন, কেমন আছিস বাবা? এই তো আম্মু, ভালো। তুমি কেমন আছো? আর বাসার সবাই? সবাই ভালো আছে? তো টাকা পয়সা জোগাড় হলো? মায়ের কথা শুনে আরিশ হতাশার সুরে বলল, চেষ্টায় আছি আম্মু। কলিয়াপুর শ্বশুর বাড়ি থেকে কিছু বলেছে? তেমন কিছু বলেনি, তবে আমি আর তোর বাবা চাচ্ছি যে কিছু বলার আগেই আমরা সব ব্যবস্থা করে রাখি। এখন বিয়ে পড়িয়ে রাখবে বলে তেমন ঝামেলা নেই, তারপরেও মেয়ের পরিবার বলে কথা। আম্মু, বুঝেছি। কোনো উপায় পেলে আমি অবশ্যই জানাবো। আর এখন রাখছি আম্মু, খাওয়া দাওয়া করব। আচ্ছা বাবা। বলে আরিশের মা ফোনটা রেখে দেয়। আরিশ বসে বসে খাবার খাচ্ছে আর চিন্তার বড় চরকিটা তার মাথার ওপর দিয়ে ঘুরপাক খাচ্ছে। পরিবারের সমস্যা নামক চিন্তাটা আজকাল তার পিছু ছাড়ছেই না। সব দিক দিয়ে সে এখন বড় সমস্যায় আছে। একদিকে তার বড় বোনের দ্বিতীয় বিয়ে, অপরদিকে নীরার রোজগার চাহিদা, আবার অফিসের কাজের প্রেশার। মাঝে মাঝে সে মন খারাপ করে ভাবে, হয়তো শহরে এসে নিজের পায়ে ভালো করে দাঁড়াতে গেলে হয়তো এত কষ্ট পরিশ্রম করতে হয়। সবটাই মেনে নেওয়া যায়, তবে সাথে করে মেন্টাল প্রেশারটা মেনে নেওয়া যায় না। মাঝে মাঝে আরিশ প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। সুইসাইড নামক শয়তানটা তার মাথায় এসে বেশ কবার ঘুরপাকও খেয়েছে এর আগে। তবে সে শক্ত মনে সবটা অতিক্রম করেছে। তবে কতদিন এমনটা পারবে সেটা অজানা তার। আকাশটা অন্যান্য সাধারণ দিনের মতোই, তবে আজ বেশি রোদও নেই, আবার বেশি মেঘও নেই। কেমন একটা গুমোট পরিবেশ তৈরি হয়ে আছে।
এজন্য তুলনামূলক একটু শীত করছে সারা। এই সময়টাতে ঢাকা শহরের শীতের তীব্রতা নগণ্য থাকে। শীতের কাপড় না পরে বেশ চলাফেরা করা যায়, তবে মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস শরীরে মৃদু কম্পন তুলে দেয়। বাস থেকে নেমে সারা আর অর্থি হেঁটে হেঁটে মেডিকেলের দিকে যাচ্ছে। দুজনেই গল্পে মশগুল, তবে তাদের গল্পের ছুরিটা ফুটো করে দিল এক বাইকওয়ালা, যার নাম আদনান রহমান আরিস। আরিস বাইকে করে অফিসের পথে যাচ্ছিল। ঠিকঠাকভাবে সে যাচ্ছিল, তবে ভুলক্রমে রাস্তার ভাঙা অংশে জমি থাকা পানির ওপর দিয়ে সে বাইক চালিয়ে যায়। ফলস্বরূপ সেই নোংরা পানি ছিটে গিয়ে পড়ে সারার গায়ে। তার পরনের বোরখা এমনকি এপ্রনের নিচ অংশটুকু রাস্তার নোংরা পানি ভরে যায়। ঝকমক তকমক করা সাদা এপ্রনটা ময়লা লেগে নষ্ট হয়ে যায়। সারা কিছুক্ষণের জন্য পুরোটাই স্তব্ধ হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফেরার পথে এমনটা হলে তার রাগের মাত্রা একটু কম হতো, কিন্তু এখনো সে ক্লাসেই পৌঁছতে পারল না, তার আগেই এমন অবস্থা। সারা রেগে কটমট করে সামনে তাকায়। সামনে তাকিয়ে দেখল হেলমেট খুলে সে বাইকওয়ালা এগিয়ে আসছে তার দিকে। এর আগে সারা কখনো কোনো অপরিচিত মানুষের সাথে ঝগড়া করেনি, কিন্তু আজকের এই কাণ্ডের পর ভুক্তভোগী সারা প্রচণ্ড রেগে আছে। সামনের সেই বাইকওয়ালার প্রতি রাগে তার পুরো শরীর রেডি করতে লাগলো। দাঁতে দাঁত চেপে সে মনে মনে বেশ কটা গালি দিয়ে বসলো তার দিকে এগিয়ে আসা ছেলেটিকে, অর্থাৎ আরিশকে। আজকে যে সে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে দাঁড়িয়ে আছে, তা আরিশ বেচারা টেরও পাচ্ছে না। সারার পাশে দাঁড়িয়ে থাকা অর্থী শুধু নিশ্চুপভাবে একবার সারাকে তো একবার আরিশকে দেখছে।